আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রসায়ন বিষয়ে কণার গতিতত্ত্ব থেকে পড়াবো তোমাদের সামনে। আর কণার গতিতত্ত্ব কি এ সম্পর্কে ব্যাখ্যা খুব সহজেই বর্ণনা করে দিব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো চলো দেরি না করে শুরু করি। তো আমরা জানি যে পদার্থ তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। তো এর বাইরে আরেক ধরনের পদার্থ আছে যাকে আমরা বলি প্লাজমা অবস্থা, পদার্থের চতুর্থ অবস্থা, যেটা কঠিন অবস্থায় একটা আয়নিত গ্যাস, যেটা গ্যাসীয় অবস্থা থেকে অতি দ্রুত চলে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। তো সেদিকে যাব না, আমরা আজকে তিন অবস্থা সম্পর্কে জানবো। এখন তোমাদের মনে কি প্রশ্ন হয় না যে একটা কঠিন পদার্থ কেন শক্ত হলো, একটা তরল পদার্থ কেন এরকম অটোমেটিক পাতলা থাকলো পানির মতো তরল, এবং বায়ু পদার্থ কেন গ্যাস আকারে উড়ে যায়? তো এই অবস্থার সম্পর্কে ব্যাখ্যা করার জন্য এই কণা গতিতত্ত্ব। তো আমার হাতে দেখো যে পাথরগুলো দেখতে পাচ্ছ। পাথর তো আমরা সবাই চিনি যে পাথর কি হয়, অনেক শক্ত হয়। তো এটা হচ্ছে এক ধরনের কঠিন পদার্থ। তো কঠিন পদার্থটা শক্ত হওয়ার কারণ কি? তারপরে আমার হাতে দেখো এখানে পানি আছে, তরল পদার্থ। তারপরে গ্যাস জার আছে, যেখানে গ্যাসীয় পদার্থ হিসাবে এই আমি যখন স্প্রে করব তখন খুব দ্রুত এই অণুগুলো কি হবে, ছড়িয়ে পড়বে। তো এখন এই তিন ধরনের পদার্থ থেকে আমি ব্যাখ্যা করব কণার গতিতত্ত্ব। তাহলে প্রথমে আমরা কণার গতিতত্ত্ব কি এই জিনিসটা আগে জানবো। তো কণার গতিতত্ত্ব হচ্ছে আসলে এর মধ্যে কি আছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতি শক্তি। দুইটা জিনিস মনে রাখতে হবে, আন্তঃকণা আকর্ষণ শক্তি ও গতি শক্তি, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তো আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? যে শক্তির বলে পদার্থের অণুগুলো খুব দৃঢ়ভাবে কাছাকাছি একটার সাথে একটা লেগে থাকে। সবচেয়ে বেশি আন্তঃকণা আকর্ষণ শক্তি কার? কঠিন পদার্থের, যার কারণে কঠিন পদার্থগুলো শক্ত হয়। এবং সবচেয়ে কম আন্তঃকণা আকর্ষণ শক্তি কার? সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের, যার কারণে গ্যাসীয় পদার্থগুলো অনেক দূরে থাকে। আর মাঝামাঝি অবস্থায় আছে কি? তরল পদার্থ। তো আর গতিশক্তি কার বেশি? যার আন্তঃকণা আকর্ষণ যত বেশি দূরে, গতিশক্তি তার তত বেশি। বায়বীয় পদার্থের গতিশক্তি সবচেয়ে বেশি, আর কঠিন পদার্থের গতিশক্তি সবচেয়ে কম। এখন এই পদার্থগুলোকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হয়? এই পদার্থের অণুগুলো কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে এক সময় এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন করে। এই পরিবর্তনটাকে বলা হয় এই পদার্থের অবস্থার পরিবর্তন। তাহলে আমরা কণার গতিতত্ত্বের সংজ্ঞা কিভাবে বলবো? যে আন্তঃকণা আকর্ষণ শক্তি ও গতিশক্তির মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা, এই তিন অবস্থার ব্যাখ্যা করাকে বলা হয় কণার গতিতত্ত্ব। তো চলো দেরি না করে এখন আমরা পরীক্ষার মাধ্যমে দেখব। তো আমার হাতে এই যে কঠিন পদার্থ আছে পাথর, এটা তোমরা সবাই চেনো। এর মধ্যে কি আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে। তারপরে এই যে আমি হাতে নিয়েছি একটা যে নীলের বোতল, তোমরা সবাই জানো নীল। এই নীল দিয়ে আমি পরীক্ষা করে দেখবো যে পানির মধ্যে যখন আমরা ঠান্ডা পানি এবং গরম পানির মধ্যে কোনটাতে আগে কণাগুলো ছড়িয়ে পড়ে। তাহলে একটু খেয়াল করো, আমি হাতে ঠান্ডা পানি নিয়েছি। তো এখানে আমি কি করবো, এক ফোঁটা এখানে নীল দিয়ে দিই। এখন দেখো আমি নড়াচড়া করতেছি না, কিন্তু কি হচ্ছে, এই অটোমেটিক এই নীলগুলো পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে। কারণ তরল পদার্থের মধ্যে যে গতিশক্তি আছে, এই গতিশক্তির ফলে এই নীল কি হচ্ছে, এই নীলগুলো পানিতে মিশে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে। এই যে নীলগুলো পানিতে কি হচ্ছে, অটোমেটিক দ্রবীভূত হয়ে যাচ্ছে। আমি কিন্তু নড়াচড়া করতেছি না, তারপরেও নীলটা পানিতে দ্রবীভূত হচ্ছে। কারণ কি? এই তরল পদার্থের মধ্যে গতিশক্তি রয়েছে, এই গতিশক্তির ফলে এই নীলগুলো পানিতে দ্রবীভূত হচ্ছে। আচ্ছা, আমি এখন গরম পানির মধ্যে দেখাই যে এটা আবার কত দ্রুত দ্রবীভূত হয়। তাহলে আমি প্রথমেই কিছু গরম পানি নিয়ে এসেছি, এখন আমি গ্লাসে এই গরম পানি নিব। এই গরম পানি নিলাম, নেওয়ার পরে এখানে আমি এখন এক ফোঁটা নীল দিয়ে দেব। এই যে এক ফোঁটা নীল নিলাম। এখন দেখো তো তোমরা দুইটার মধ্যে পার্থক্য করে, এই যে এটা হচ্ছে ঠান্ডা পানি আর আমার বাম হাতে যেটা আছে গরম পানি। এখন কোন পানিতে তাড়াতাড়ি এই নীলের দ্রবণ হয়ে গেছে? গরম পানিতে। কারণ যখন আমরা গরম পানিতে এই নীল দিয়ে দিলাম তখন এর মধ্যে তাপ শক্তি কাজ করছে, যেখানে পানির মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়েছে এবং এই পানি
দ্রুত দ্রবীভূত হয়ে নীল দ্রবণে পরিণত হয়েছে। আর দেখো ঠান্ডা পানি আমি অনেক আগে নিয়েছি, এখানে নীলের 1 ফোঁটা নিয়েছি ঠান্ডা পানিতেও, 1 ফোঁটা নিয়েছি গরম পানিতেও। কিন্তু তোমরা দেখো যে আমার হাতের যে গরম পানি যেটাতে নিয়েছি এটাতে নীলের দ্রবণ খুব তাড়াতাড়ি গেছে, ঠান্ডা পানিতে এখনো হয় নাই, তবে হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে জানলাম যে তাপ প্রয়োগের মাধ্যমে এই পদার্থের মধ্যে অণুর যে গতিশক্তি আছে, এর গতিশক্তির কারণে পদার্থ কি হয়, যখন তাপ প্রয়োগ করা হয় তখন পদার্থগুলো কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে তার পদার্থের অবস্থাটা পরিবর্তন হয়। যখন আমরা ঠান্ডা পানিতে নীলের দ্রবণ দিলাম তখন এই ঠান্ডা পানিতে নীলটা আস্তে আস্তে দ্রবীভূত হয়েছে, আর যখন গরম পানিতে নীলের দ্রবণ দিয়েছি, নীল ছেড়ে দিয়েছি, তখন কিন্তু তাড়াতাড়ি করে কি হয়েছে, এই নীলের দ্রবণটা দ্রবীভূত হয়ে গেছে, মানে এখানে গতিশক্তি সঞ্চারিত হয়েছে। আর এখন আমার হাতে দেখো এই যে গ্যাস জার আছে, এই গ্যাস জার থেকে আমরা কি করব, এই ছিদ্র থেকে আমরা গ্যাস সরিয়ে দিলাম, এই গ্যাস সরিয়ে দিচ্ছি, দেখো খুব সহজেই এটা মিশে গেছে। এর কারণ কি, এই গ্যাস জার হচ্ছে এটা হচ্ছে বায়বীয় পদার্থ, যেটার আন্তঃকণা আকর্ষণ শক্তি কম কিন্তু গতিশক্তি সর্বোচ্চ বেশি থাকার কারণে পদার্থগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাহলে এখান থেকে আমরা কণার গতিগতির তত্ত্ব সম্পর্কে জানলাম। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব যে কোন শক্তি কিভাবে রূপান্তরিত হয়। তাই আমরা মনে করো প্রথমে একটা পদার্থ, এখানে আমরা একটা কঠিন পদার্থ নিলাম, ধরলাম একটা বরফ, এক খণ্ড একটা বরফ নিলাম। এখন এই বরফের মধ্যে যখন আমরা কি করব, তাপ দিব, যখন আমরা এখানে তাপ দিব, হ্যাঁ, তাপ দেওয়ার সাথে সাথে কি হবে, এই পদার্থটা গলতে শুরু করবে, এটা গলে গিয়ে তারপরে কি হবে, এটা তরলে পরিণত হবে। তাহলে এই তরল পদার্থটা গলে গিয়ে কিসে পরিণত হবে, পানিতে পরিণত হবে, পানিতে পরিণত হবে। এখন পানিকে যদি আমরা আবার তাপ দিই, তাহলে কি হবে, এই পানিটা তার পরবর্তীতে গ্যাস আকারে উড়ে চলে যাবে, গ্যাসীয় আকারে উড়ে চলে যাবে। এখন এই যে অবস্থার পরিবর্তন হলো, এখন কি কারণে হলো? প্রথমে বলছি যে পদার্থের মধ্যে কি আছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি, এই দুই ধরনের শক্তি রয়েছে। এই শক্তি দুইটার ফলে এই পদার্থগুলোর পরিবর্তন হচ্ছে। তাহলে কঠিন পদার্থগুলো কিভাবে থাকে, এই পদার্থগুলো আমরা যে চিত্রের মাধ্যমে দেখি, একটার সাথে আরেকটা এই কণাগুলো লেগে থাকে। হ্যাঁ, কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে কণাগুলো আছে, এই কঠিন পদার্থের ক্ষেত্রে এই কণাগুলো একটার সাথে আরেকটা দৃঢ়ভাবে লেগে থাকে। আর এটা যখন তরলে পরিণত হয় তখন এই কণাগুলো কি হয়, প্রথমে তাপ শক্তি গ্রহণ করে এবং কণাগুলো কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে এক সময় এই কণাগুলো কি হয়, ছেড়ে যায়, গতিশক্তি সঞ্চারিত হয়। তাহলে এখানে দেখো এই পদার্থের কণাগুলো কি হচ্ছে, একটু দূরবর্তীতে রয়েছে, আর এখানে কিন্তু পাশাপাশি রয়েছে, কারণ এর মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, এর মধ্যে আকর্ষণ শক্তি কমে গেছে। তাহলে এটা তরল পদার্থের কণা। আর যখন আমরা বায়বীয় পদার্থের দিকে দেখব, তখন বায়বীয় পদার্থের কণাগুলো সবচেয়ে দূরে থাকে, একটা থেকে আরেকটা দূরে থাকে, কারণ এই কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম এবং এর মধ্যে গতিশক্তি সবচেয়ে বেশি। এই দেখো পদার্থের কণাগুলো একটার সাথে একটা দৃঢ়ভাবে লেগে আছে। তাহলে আমরা কি বলতে পারবো, এই কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। আর এই যে বায়বীয় পদার্থ, একটা থেকে আরেকটা কণার দূরত্ব সবচেয়ে বেশি, তার মানে এর আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে কম, কিন্তু এর গতিশক্তি কি, গতিশক্তি সবচেয়ে বেশি, এর গতিশক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে। আর এর আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে বেশি, যার কারণে এর গতিশক্তি কম, আর তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো দেখো একটু কাছাকাছি, এই কঠিন থেকে একটু দূরে আছে, যার মানে কঠিন অবস্থা থেকে তার আন্তঃকণা আকর্ষণ শক্তি কি কম, কিন্তু তার গতিশক্তির ক্ষেত্রে আবার কঠিন পদার্থ থেকে এর গতিশক্তিটা বেশি, যেহেতু কণাগুলো একটু দূরবর্তী অবস্থানে রয়েছে। তো আশা করি কণার গতি তথ্য খুব সহজে তোমরা বুঝতে পারছো। আর আমার চ্যানেলের সাথে থাকবে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে লাইক দিয়ে রাখবে। ধন্যবাদ।